ওকে, সো আমাদের কিন্তু তোমার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা শেষ। এখন আমরা কোষ বিভাজন চ্যাপ্টারের আজকে এক সেকেন্ড ওয়েট করো। আমরা আজকে কোষ বিভাজন চ্যাপ্টারের মেডিকেল অ্যান্ড হচ্ছে ডেন্টাল কোয়েশ্চেনগুলো সলভ করব, প্লাস হচ্ছে এই অধ্যায়ের যেই সিকিউগুলো আসছে, ঠিক আছে, প্রিভিয়াস তোমার হচ্ছে এইচএসসিতে, হ্যাঁ এইচএসসিতে আমাদের যে সিকিউগুলো আসছে সেগুলো সলভ করব, প্লাস হচ্ছে আমরা আজকে মেডিকেল ও ডেন্টালের যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে দেখতে পাইতেছি যে হচ্ছে দেখো মাইটোসিস থেকে কিন্তু আমাদের অনেকবার মেডিকেলে কোশ্চেন আসছে, ঠিক আছে। তারপর কোষচক্র থেকে অনেকবার মেডিকেলে কোশ্চেন আসছে, তারপর হচ্ছে মিওসিস থেকেও মেডিকেলে কোশ্চেন আসছে, ঠিক আছে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু আমাদের এখান থেকে কোশ্চেন আসে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি মেডিকেলের, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের একটা ভার্সিটির কোশ্চেন, কোষ বিভাজন কে আবিষ্কার করেন, ঠিক আছে। এটা আমাদের আনসার হবে হচ্ছে ফ্লেমিং। এটা কিন্তু আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারের শুরুতেই পড়ে আসছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা এই যে আমাদের মাইটোসিস শুরু হবে এখানে, হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি কোশ্চেন, হ্যাঁ, প্রথম কোশ্চেনটা আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে মানবদেহের ক্ষত নিরাময়ে কোনটি অপরিহার্য। এখন আমরা জানি ক্ষত নিরাময়ে মানে কোন কোষ আমাদের দরকার হয় সেটা তো আমরা সবাই জানি, তাই না। এটা আমাদের আনসার হবে হচ্ছে মাইটোসিস, ঠিক আছে, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপর কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজন হয়, হ্যাঁ আমরা জানি সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনোসিস, আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, ঠিক আছে। দেখো মেডিকেলে কিন্তু অনেক সহজ কোয়েশ্চেনই আসে। ওকে, সো এটার আনসার হবে হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস, এটা আনসার হবে। আচ্ছা, তারপরে মানব শরীরে কোন কোষ বিভাজন হয় না, ঠিক আছে, মানব শরীরে কোন কোষ বিভাজিত হয় না। সো এইটার উদাহরণ কিন্তু আমরা পড়ছিলাম, মানব দেহে এমন কিছু কিছু কোষ আছে যেগুলো কখনোই বিভাজিত হয় না। তার মধ্যে একটা কী ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের আরবিসি কিন্তু আমাদের কখনোই বিভাজিত হবে না, ঠিক আছে। আমরা যদি একটু বইটা দেখি, এক সেকেন্ড ওয়েট করো। এই যে আমরা যদি বইয়ে তোমাকে দেখাই আনি, হ্যাঁ, সো দেখো আমাদের এখানে আমরা দেখতে পাবো, এই যে দেখো কিছু কিছু একটু ওয়েট করো। এই যে এখানে আমরা দেখতে পাবো আবার অনেক কোষ আছে যেগুলো কখনোই বিভক্ত হয় না, ঠিক আছে। এটার মধ্যে একটা আমরা কী পাইছিলাম, এই যে আমাদের পূর্ণাঙ্গ লাল রক্তকোষ বা আরবিসি, এটা কখনোই হচ্ছে আমাদের বিভাজিত হবে না। দেখছো একদম সরাসরি কিন্তু বইয়ের মধ্যে থেকেই আমাদের কোশ্চেনগুলো আসে। ওকে, এরপরে আমরা পড়ব কোন কোষ বিভাজন পদ্ধতিতে তৈরি হয়, ঠিক আছে। আমাদের হচ্ছে কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়, ঠিক আছে। আরবিসি তৈরি হয় হচ্ছে আমাদের মাইটোসিস কোষ মানে বিভাজন পদ্ধতিতে, ঠিক আছে। আরবিসি কিন্তু তৈরি হবে, আরবিসি কিন্তু বিভাজিত হবে না, ঠিক আছে। আমাদের হচ্ছে আরবিসি তৈরি হবে মাইটোসিস কোষ বিভাজনের কারণে। ওকে, এটাও কিন্তু আমাদের বইয়ের ভিতরে আছে, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে একটু দেখায় আনি যে হচ্ছে এই যে বইয়ের ভিতরে আমাদের যে কোষচক্র ছিল, কোষচক্র কী ছিল, এটা কিন্তু আমাদের মাইটোসিস কোষ বিভাজনের জন্য ছিল, হ্যাঁ। এই যে এখানে কিন্তু আমাদের লাস্টে ছিল এই যে বোন ম্যারোতে আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য আমাদের আরবিসি দরকার, ঠিক আছে। এই যে এখানেও কিন্তু আমাদের ম্যাট ছিল, MAT ম্যাট, হ্যাঁ, এটা মানে হচ্ছে আমাদের মাইটোসিস মানে আরবিসি তৈরি করতে আমাদের মাইটোসিস দরকার হয়, ঠিক আছে। তারপরে আমরা যদি আবার আগের জায়গায় ফিরে আসি, তারপর জিজ্ঞাসা করছে আমাদের মাইটোসিসে, আচ্ছা 5 নাম্বার কোশ্চেন, মাইটোসিস কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়। আবার সেই একই কোশ্চেন, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। দেখছো মেডিকেলে কিন্তু একদম সহজ কোশ্চেনগুলাই আসে। ওকে, এরপরে মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হবে, ঠিক আছে। অপত্য ক্রোমোজোম আমি কিন্তু বলছিলাম এই অপত্য ক্রোমোজোম দেখলেই আমাদের মাথায় আশা লাগবে হচ্ছে আমাদের অ্যানাফেজ, ঠিক আছে। অপত্য ক্রোমোজোম তৈরি হয় অ্যানাফেজ ধাপে। সো তোমাদেরকে যদি বই থেকে একটু দেখায় আনি, আমি খুব সুন্দরভাবে সলভ করে দেবো বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে, ঠিক আছে, কোনো তোমাদের চিন্তা নেই। আচ্ছা, সো অ্যানাফেজ ধাপটা যদি আমরা দেখি এইখানে, এই যে অ্যানাফেজ ধাপ, ঠিক আছে। সো দেখো এইখানে কিন্তু আমরা পড়ছিলাম যে সেন্ট্রোমিয়ার, এখানে আমাদের কি হয়, প্রতিটি ক্রোমোজোম, এই যে প্রতিটি ক্রোমাটিড এক একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, ঠিক আছে। দেখছো এই যে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। সো তাহলে কিন্তু আমরা বুঝলাম এটা আমাদের অ্যানাফেজ হবে, এই যে আমাদের অ্যানাফেজ ধাপে, ঠিক আছে। অ্যানাফেজ ধাপে কিন্তু আমাদের এই জিনিসটা হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা আবার 7 নাম্বার কোশ্চেনটা দেখি। 7 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কী বলে।
বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। তারপরে মাইটোসিস বিভাজনের কোন দশায়, 8 নম্বর কোশ্চেন, ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে যাবে হচ্ছে আমাদের প্রো মেটাফেজ ধাপে, ঠিক আছে, এটাও কিন্তু আমরা জানি, ঠিক আছে। তোমাদেরকে যদি একটু দেখায় আনি, এই যে আমাদের প্রো মেটাফেজ ধাপ, হ্যাঁ, উপরে যদি যাই আমাদের প্রো মেটাফেজ ধাপে, এই যে প্রো মেটাফেজ ধাপ, ঠিক আছে, প্রো মেটাফেজ ধাপে আমাদের কি হবে দেখো, এই যে প্রো মেটাফেজ ধাপে আমাদের কিন্তু এই যে নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায়, প্লাস হচ্ছে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি, প্লাস হচ্ছে আমাদের নিউক্লিয় ওলাস, ঠিক আছে, নিউক্লিয় ওলাসও কিন্তু আমাদের বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোন ধাপে, প্রো মেটাফেজ ধাপে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে দাঁড়াও কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, 9 নম্বর কোশ্চেন, উন্নত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে নিম্নের কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়। হ্যাঁ, উন্নত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, মানে কোষ তো বিভাজিত হবে হচ্ছে আমাদের একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে মাইটোসিস, ঠিক আছে। আচ্ছা, মাইটোসিস কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, আবার সেই একই কোশ্চেন, ক্যারিওকাইনোসিস, দেখছো এই একটা কোশ্চেনে কিন্তু মেডিকেলে 3বার আসছে, মানে মেডিকেলে কিন্তু আমাদের কোশ্চেন অনেক বেশি রিপিট হয় অথবা টপিক রিপিট হয়, ঠিক আছে। সো আগের কোশ্চেনগুলো কিন্তু আমাদের ভালো করে সলভ করা লাগবে। তারপরে কোয়েশ্চেন করছে মেটাকাইনেসিস ঘটে কোন পর্যায়ে, ঠিক আছে। সো মেটাকাইনেসিস ঘটবে মেটাফেজ পর্যায়ে। মেটাকাইনেসিস কি, ওই যে বিষুবীয় অঞ্চলে আমাদের ক্রোমোজোমের যে বিন্যস্ত হবে সেটাই তো মেটাকাইনেসিস, এটা কোন ধাপে হবে, মেটাফেজ। তোমাদেরকে যদি একটু দেখাই আনি, এই যে আমাদের মেটাফেজ ধাপ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের মেটাফেজ ধাপ, ঠিক আছে। এই মেটাফেজ ধাপে আমাদের কি হবে বলো তো, এই মেটাফেজ ধাপে হচ্ছে এই যে মেটাকাইনেসিস ঘটবে, তাই না। সো হচ্ছে এই, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে মেটাফেজ, ওকে। তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন, এগুলো একবার দেখতে পারো, ঠিক আছে। কোন পর্যায়ে ক্রোমোজোম হচ্ছে আমাদের ওয়েট করো, কোন পর্যায়ে ক্রোমোজোম ভেঙে দুটি ক্রোমাটিডে তৈরি হয়, ঠিক আছে। সো এটা আমরা জানি, হ্যাঁ, যে হচ্ছে আমাদের এটা কোথায় হবে বলো তো, প্রোফেজে কিন্তু আমাদের ক্রোমাটিড তৈরি হয়, ওকে, প্রোফেজে আমাদের ক্রোমাটিড তৈরি হয়। হ্যাঁ, আমরা যদি আবার দেখে আসি একটু, একদম প্রোফেজ ধাপ, একদম প্রথম ধাপটা, এই যে আমাদের প্রোফেজ ধাপ, ঠিক আছে। সো এই যে আমাদের প্রোফেজ ধাপ, এই প্রোফেজ ধাপে কিন্তু এই যে প্রোফেজ ধাপ, হ্যাঁ, এই যে আমাদের প্রোফেজ ধাপে কী হয়, এই যে আমাদের ক্রোমাটিড গঠিত হয়, ঠিক আছে, এই যে ক্রোমাটিড। তাহলে সব কিছু কিন্তু আমাদের বইয়ের ভিতর থেকেই আমাদের হচ্ছে সরাসরি এইখান থেকেই আসে, বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা যদি আবার আগের জায়গায় ফিরে যাই, ওকে। সো তারপর জিজ্ঞাসা করছে যে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে, 13 নম্বর কোশ্চেন, ঠিক আছে, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, ঠিক আছে, বিলুপ্তি ঘটতে থাকে, যদি বলা বিলুপ্ত হয়ে যায় না, কিন্তু বিলুপ্তি ঘটতে থাকে, তাহলে আমাদের আনসার হবে কিন্তু প্রোফেজ, ঠিক আছে, যদি বলে বিলুপ্তি ঘটতে থাকে, আর যদি বলে বিলুপ্ত হয়ে যায় সেটা হবে হচ্ছে প্রো মেটাফেজ। আচ্ছা, তারপর অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজ পর্যায়ে দেখতে কেমন হয়। হ্যাঁ, আমরা জানি, তারপর আমাদের কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, VLJI, তাহলে এটা আমাদের আনসার হবে যে আকৃতির হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু তোমার মোটামুটি মাইটোসিস কোষ বিভাজন থেকে যেই মেডিকেল এবং ভার্সিটির কোশ্চেনগুলো আসছে সেগুলো শেষ, এবং এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের এইচএসসির জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব কোষচক্র, ঠিক আছে। কোষচক্র থেকে আমরা দেখি মেডিকেলে কোন কোন ধরনের কোশ্চেনগুলো আসছে। কোন দশায় আমাদের ডিএনএ সংশ্লেষণ ঘটে, আমরা জানি সবাই, আমাদের ডিএনএ সংশ্লেষণ ঘটে হচ্ছে এস দশায়, তাই না, ডিএনএ সংশ্লেষণ ঘটবে হচ্ছে এস দশায়। এটাও যদি তোমাদেরকে একটু দেখিয়ে আনি, এই যে, হ্যাঁ, আমাদের এস দশা কোথায়, এক সেকেন্ড ওয়েট করো, এই যে এস দশা, ঠিক আছে, এই যে এস দশায় আমাদের কি হয় বলো তো, এই যে এস দশায় হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হবে। এই যে দেখছো ডিএনএ রেপ্লিকেশন, এখানে কিন্তু আমাদের ম্যাট লেখা ছিল, এই হচ্ছে পিডিএফও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিছি। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেই এরভাবে আমরা মেডিকেল অ্যাডমিশনের যেই কোশ্চেনগুলো আসছে সেগুলো দাগিয়ে দেবো, যেন তোমরা খুব সহজেই বইটা রিভিশন দেওয়ার সময় তোমাদের চোখে পড়ে যায় যে মেডিকেলে কোন ধরনের কোশ্চেন কোন টপিক থেকে আসে। এভাবে যদি প্রথম থেকেই পড়তে থাকো তাহলে কিন্তু তোমার একদম মানে মেডিকেলের 80% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, 80% প্রিপারেশন তোমার এইচএসসি লেভেলেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তারপরে আমরা আবার যদি আগের জায়গায় ফিরে আসি, দেখো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলা হয়, ঠিক আছে, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলা হয়, এটা তো আমরা জানি, কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় হচ্ছে অ্যাপোপ্টোসিস। পরেও সেম কোশ্চেন আসছে, দেখো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলা হয়, অ্যাপোপ্টোসিস, ঠিক আছে। এই অ্যাপোপ্টোসিস আমরা কোথায় পড়ছিলাম মনে আছে, অ্যাপোপ্টোসিস পড়ছিলাম আমরা, আমি যদি আবার দেখাই তোমাদেরকে, এই যে বইয়ের অনিয়ন্ত্রিত কোষ, ঠিক আছে, এই যে অ্যাপোপ্টোসিস, ওকে।
এই যে অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস কী বলো তো, এই যে আমাদের অ্যাপোপ্টোসিস, হ্যাঁ, এই যে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, এখানে কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশন লেখা আছে, ঠিক আছে, দেখছো, তাহলে বইয়ের ভিতরেই কিন্তু আমাদের মানে হচ্ছে মেডিকেলের কোশ্চেনগুলো দাগানো আছে, এবং এটাই কিন্তু তোমার মেডিকেল প্লাস ডেন্টাল দুই জায়গাতেই কোশ্চেন আসছে, ঠিক আছে। সো আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে সলভ করতে হবে। ওকে, এরপরে আমরা মিওসিসে চলে যাই। আচ্ছা, এই যে মিওসিস, এখানে বলছে মিওসিস কোষ বিভাজনের 1 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, মিওসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে আমাদের হচ্ছে কায়াজমা তৈরি হয়, ঠিক আছে, যে কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমা তৈরি হয়, ঠিক আছে। এটা আমরা জানি যে কোন কায়াজমা মানে কি, ওই যে এক্স আকৃতির একটা জোড় স্থল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যাকাইটিন উপপর্যায়ে হবে, ঠিক আছে, প্যাকাইটিন উপপর্যায়ে কিন্তু আমাদের এটা সরাসরি দেওয়া আছে। নিম্নের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? এইখানে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক সময় ভুল করে, ঠিক আছে, সবাই ভাবে কি নিম্নের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য, লাস্টে যে নয় দেওয়া আছে এটা অনেকেই খেয়াল করে না। সো আমরা একটু দেখি, হ্যাঁ, কোনটা মায়োসিসের বৈশিষ্ট্য নয়। কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না, এটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, মানে এটা কিন্তু মায়োসিসের বৈশিষ্ট্য, আমরা জানি মায়োসিস সবসময় আমাদের হ্যাপ্লয়েড কোষেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম 1বার বিভক্ত হয়, এটাও কিন্তু আমাদের মিওসিসের বৈশিষ্ট্য, এটাতে কোনো ধরনের সমস্যা নাই। তারপর এই বিভাজনে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে, আমরা জানি মিওসিসে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, ঠিক আছে। সো এটাও কিন্তু আমাদের মানে মায়োসিসের বৈশিষ্ট্য। ওকে, এখানেও কোনো ধরনের গড়বড় বা প্রবলেম নাই। ওকে, তারপর কিন্তু 4 নাম্বারটা দেখো, এখন তো আমরা জানি 3টাই যেহেতু আমাদের ঠিক হয়ে গেছে, তাহলে 4 নাম্বারটাই ভুল, এটাই আনসার হবে, তাই না। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মানে ক্রোমোজোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সমগুণ সম্পন্ন হয়, এইটা কিন্তু আমাদের একটা ভুল কথা, তাই না, এটা কিন্তু আমাদের কখনোই পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা জানি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন কিন্তু হয় না, এটা হয় হচ্ছে মাইটোসিসে, মিওসিসে কিন্তু আমাদের মাতৃগুণাগুণ সম্পন্ন হয় না, ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায়। সো এখানে আমাদের এই জিনিসটা হচ্ছে ভুল আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের আনসার হবে হচ্ছে এইটা, বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের আনসার হবে ডি নাম্বারটা, যেহেতু এটা মায়োসিসের বৈশিষ্ট্য নয়, এখানে এটা ভুল কথা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি 3 নাম্বার কোশ্চেন, নিম্নের কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, অর্ধেক মানে কি, মিওসিস। তারপর কোষ বিভাজনের কোন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে সিন্যাপসিস ঘটে, ঠিক আছে, কোষ বিভাজনের কোন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে সিন্যাপসিস ঘটবে। এখন আমরা জানি সিন্যাপসিস মানে কি, যে প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট তৈরি হয়, ঠিক আছে। সো বাইভ্যালেন্ট কোন কোন ধাপে তৈরি হয় বলো তো, বাইভ্যালেন্ট কিন্তু আমাদের তৈরি হয় জাইগোটিন উপপর্যায়ে, তাই না। সো হচ্ছে আমাদের আনসার হবে জাইগোটিন। এটা যদি তোমাদেরকে আবার একটু দেখাই আনি, এই যে জাইগোটিন উপপর্যায়, ঠিক আছে, জাইগোটিন উপপর্যায়ে আমাদের কি হবে দেখো তো, এই যে সিন্যাপসিস ঘটবে, ঠিক আছে, সিন্যাপসিস ঘটবে জাইগোটিন উপপর্যায়। দেখছো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমার বইয়ের মধ্যে থেকেই আসে। ওকে, আচ্ছা, তারপরে আমরা আবার আগের জায়গায় চলে যাই। আচ্ছা, 1 সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, 5 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেনে জিজ্ঞাসা করছে কোষ বিভাজন কোন পর্যায়ে টেট্রাট সমূহ পাওয়া যায়। টেট্রাট আমরা জানি প্যাকাইটিন উপপর্যায়ে আমরা টেট্রাট পাবো, তাই না, প্যাকাইটিন উপপর্যায়ে। বাইভ্যালেন্স সৃষ্টি হয় কোন উপপর্যায়ে, এটা আমরা জানি জাইগোটিন উপপর্যায়ে বাইভ্যালেন্স সৃষ্টি হবে। প্রত্যেকটা কিন্তু আমাদের বৈশিষ্ট্যের মধ্যেই সরাসরি বইয়ের মধ্যে আছে, ঠিক আছে। তারপর কোষ বিভাজনের কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সংগঠিত হয়, একই কোশ্চেন, ঠিক আছে, এটাও কিন্তু হচ্ছে আমাদের কি হবে বলতো, বাইভ্যালেন্ট তৈরি হবে হচ্ছে আমাদের জাইগোটিন উপপর্যায়ে। প্রোফেজ 1-এর কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার এটা হবে হচ্ছে আমাদের প্যাকাইটিন উপপর্যায়ে, তাই না। আচ্ছা, তারপর মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, ঠিক আছে, আমরা জানি মিওসিস কোষ বিভাজন হয় জনন কোষে, ঠিক আছে, এটার আনসার হবে জনন কোষ। প্রোফেজের কোন 10 নাম্বার কোশ্চেন, প্রোফেজের কোন পর্যায়ে সিন্যাপসিস ঘটে, আবার একই কোশ্চেন, এটা হবে আমাদের কোন পর্যায়ে, জাইগোটিন। টার্মিনালাইজেশন ঘটে কোথায়, হ্যাঁ, এটা হবে হচ্ছে আমাদের ডিপ্লোটিন। কেন, টার্মিনালাইজেশনের বাংলা হচ্ছে প্রান্তীয়করণ, ঠিক আছে, প্রান্তীয়করণ। আর ডিপ্লোটিন উপপর্যায় কিন্তু আমাদের এই যে ডিপ্লোটিন উপপর্যায়, হ্যাঁ, এই যে ডিপ্লোটিন উপপর্যায়। ওকে, সো ডিপ্লোটিন উপপর্যায়ে আমাদের কি হয় মনে আছে, এই যে এখানে হচ্ছে আমাদের এই যে প্রান্তীয়করণ বা এই যে ইংলিশে এটাকে বলা হয় টার্মিনালাইজেশন ঘটে, ঠিক আছে। দেখছো আমাদের ভার্সিটির কোশ্চেনগুলোও কিন্তু বইয়ের ভিতর থেকেই আসে। ওকে, আচ্ছা, আর যেগুলো হচ্ছে দেখো আমি কিন্তু এখন তোমাদেরকে পড়াইতেছি, এটা কিসের কোশ্চেন ছিল বলো তো, এটা কিন্তু আমাদের আরইউর কোশ্চেন ছিল, ঠিক আছে, মানে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। তারপর ডিউর কোশ্চেন, এই ডিউর কোশ্চেনটা কিন্তু আমাদের আবার মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আসছে, তাই না, সিনঅ্যাপসিস কোথায় ঘটে। সো তোমার এগুলো কিন্তু আমাদের মানে মিক্সড আপ হয়, ঠিক আছে, অনেক সময় ডিউর কোশ্চেনগুলো হচ্ছে আমাদের অবশ্যই মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, এই ভার্সিটি কোশ্চেনগুলো সবগুলোর জন্যই সব কিছু ইম্পর্টেন্ট।
আচ্ছা, তারপর আমাদেরকে কি বলছে, আচ্ছা ব্রাইটনেসটা একটু বাড়াই। হ্যাঁ, ক্রসিং ওভার ঘটে কোন উপপর্যায়ে, প্যাকাইটিন উপপর্যায়ে, ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। ওকে, সো তারপর আমাদেরকে একটা কোশ্চেন করছে ক্রসিং ওভার থেকে। ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা দেন কে? এটা হবে হচ্ছে থমাস হান্ট মর্গান। এটাও কিন্তু সরাসরি ভিউয়ের ভিতরে আছে, ঠিক আছে। ক্রসিং ওভার আমাদের সম্পর্কে মতামত দেন হচ্ছে থমাস হান্ট মর্গান, ঠিক আছে। এই যে থমাস হান্ট মর্গান, দেখছো, ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন থমাস হান্ট মর্গান। ওকে, সো এখন যদি আমরা আবার আগের জায়গায় চলে যাই, মোটামুটি তাহলে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ওকে, আমরা 4th চ্যাপ্টারে চলে এসেছি। তাহলে দেখছো এই চ্যাপ্টার থেকে আমাদের যেই কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে, মেডিকেলে, সেই কোশ্চেনগুলো কিন্তু একদমই সহজ কোশ্চেন। মেডিকেল প্লাস হচ্ছে ভার্সিটির কোশ্চেনগুলো কিন্তু একদমই সহজ, এবং এইচএসসিতে এর থেকেও সহজ কোশ্চেন আসে, ঠিক আছে। এইচএসসিতে কিন্তু এর থেকেও সহজ কোশ্চেন আসবে। ওকে, সো তোমাদেরকে কিন্তু এই মানে এমসিকিউগুলো ভালো করে সলভ করতে হবে। তুমি যদি এইচএসসি লাইফ থেকেই এভাবে সলভ করা শুরু করো, তাহলে কিন্তু তোমার মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন এখান থেকে আমি বারবার বলতেছি 80% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের হচ্ছে তুমি কিন্তু অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। ওকে, আচ্ছা, সো আমাদের মেডিকেল কোশ্চেনগুলো কিন্তু সলভ করা শেষ। এখন আমরা যাব হচ্ছে এইচএসসির সিকিউ সলভ করতে, ঠিক আছে, এইচএসসির সিকিউ সলভ করতে। আচ্ছা, এই যে তোমাদেরকে আমি এমসিকিউ সলভ করাই দিলাম, প্লাস হচ্ছে সিকিউ সলভ করতেছি, তারপর তোমাদেরকে কিন্তু আমি এগুলোর পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। সো সেগুলো দেখে, মানে সিকিউর পিডিএফ, তারপর হচ্ছে তোমার এই যে এমসিকিউর পিডিএফ, সেগুলো দেখে তুমি একটু নিজে নিজে প্রিপারেশন নেবে, কারণ আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি এক্সাম হবে, ঠিক আছে। আগামীকালে কিন্তু আমাদের এক্সাম হবে। ওকে, সো হচ্ছে তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে আসি এই যে সিকিউতে, ঠিক আছে। এই যে আমাদের টেস্ট পেপারে চলে আসলাম সিকিউ সলভিংয়ে। ওকে, আচ্ছা, সো এখানে দেখো আমাদেরকে কি বলছে, যে প্রথম আমরা 22 সালের কোশ্চেনগুলাই সলভ করি। হ্যাঁ, আমাদের হচ্ছে 2016 সাল থেকে কোশ্চেন প্যাটার্ন একই রকম, সেম একই রকম, একই ধরনের কোশ্চেন সেই 2016 সাল থেকেই আসতেছে, ঠিক আছে। সো আমরা কিন্তু বোর্ড কোশ্চেন কয়েকটা সলভ করলেই আইডিয়া পাবো। বোর্ড কোশ্চেনের প্যাটার্ন কিন্তু কখনোই চেঞ্জ হয় না, ঠিক আছে। বিগত 5-6 বছরে যেই ধরনের কোশ্চেন আসছে, এখনও সেম প্যাটার্নেরই কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, দেখো, উন্নত প্রথমে উদ্দীপকটা আমরা একটু পড়ি, ঠিক আছে। উন্নত জীবদেহে 2 ধরনের বিভাজন দেখা যায়। হ্যাঁ, যেমন আমাদের হচ্ছে সমগ্র দেহে এক ধরনের বিভাজন দেখা যায়, অপর বিভাজন শুধু নির্দিষ্ট অঙ্গে ঘটে, যার পিতামাতার বৈশিষ্ট্য সন্তানেদের মধ্যে পরিলক্ষিত হয়। সো পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে পরিলক্ষিত হয় মানেই হচ্ছে এটা মিওসিস, বুঝতে পারছো। পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে পরিলক্ষিত হয় মানে কি, এটা হচ্ছে আমাদের মিওসিস। আমরা জানি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমেই পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মানে মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। আর অপর আরেক ধরনের কোষ বিভাজন আছে, যেটা হচ্ছে আমাদের সমগ্র দেহে হয়। তাহলে সমগ্র দেহে কোনটা হয়? মাইটোসিস, তাই না? বিভিন্ন ধরনের অঙ্গে দেহকোষে আমাদের কোনটা হবে? মাইটোসিস। ওকে, তাহলে আমরা 2 ধরনের কোষ বিভাজন আইডেন্টিফাই করে ফেললাম, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। এখন দেখো, তোমার ক আর খ নাম্বারে যে কোশ্চেন বলছে, এগুলো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, এগুলো আমরা এখানে পড়বো না, ঠিক আছে। আমরা গ নাম্বারে চলে আসি। উদ্দীপকে উল্লিখিত বিভাজন দ্বয়ের মধ্যে বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পার্থক্য বিশ্লেষণ করো, ঠিক আছে। সো পার্থক্য আমরা কীভাবে দেবো? আমি যদি একটু বইয়ের দিকে যাই, তাহলে পার্থক্য হচ্ছে আমরা দিব, দেখো এই যে পার্থক্য, ঠিক আছে, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্যের যে ছকটা আছে তোমাদের বইয়ে, ঠিক আছে, তোমাদের বইয়ে যে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্যের ছক আছে, সেম আমরা এই ছক থেকে পার্থক্য দেবো। এখানে 14টা পার্থক্য আছে, তুমি যদি 7 থেকে 8টা পার্থক্য দাও, সেটাই মোর দ্যান এনাফ, ঠিক আছে। সো হচ্ছে আমরা কিন্তু এই ছকের পার্থক্যটা খুব সুন্দর ক্লাসে পড়ছি। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই, তারা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো করে ফেলবে, ঠিক আছে। সো আমরা দেখলাম পার্থক্য কিন্তু আমাদের এখান থেকে আসে, এবং আমি কিন্তু এটা বলে দিছিলাম যে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য কিন্তু আমাদের সিকিউতে আসে, যেখানে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বড় করে সিকিউ লেখা আছে। সো তুমি যখন তোমার বইটা এভাবে দাগিয়ে ফেলবে, তখন কিন্তু তোমার টেস্ট পেপারেরও কোনো দরকার নাই। তুমি কিন্তু শুধু বই যখন রিভিশন দিতে যাবে, তখন তোমার সব কিছু কাভার হয়ে যাবে। মেডিকেল, এমসিকিউ, তারপর হচ্ছে তোমার এইচএসসির সিকিউ, সব কিছুই কিন্তু তোমার কাভার হয়ে যাবে জাস্ট তোমার বইটার মাধ্যমে। সো বইটাকে যদি এভাবে প্রিপেয়ার করো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই এইচএসসি প্লাস মেডিকেলের সময় খুব সুন্দরভাবে বইটা রিভিশন দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আবার চলে আসি, দেখো তারপর ঘ নম্বরে কী বলছে, দেখো ঘ নম্বরে আমাদের বলছে যে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় বিভাজন দ্বারা পিতামাতার বৈশিষ্ট্য সন্তানেদের মধ্যে স্থানান্তর ঘটে বিশ্লেষণ করো, ঠিক আছে। সো হচ্ছে দ্বিতীয় বিভাজন কোনটা? মিওসিস।
সো মিওসিসের মাধ্যমে আমরা তো জানি, হ্যাঁ মিওসিসের মাধ্যমে এগুলো অ্যাকচুয়ালি এক্সপ্লেনেটরি কোশ্চেন, তো এগুলো তোমাকে একটু বানায় টানাই লিখতে হবে, ঠিক আছে। কী লিখবে এখানে, যে মিওসিস হয়, আমরা জানি মিওসিসের ফলে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়, ফলে সেখানে জাইগোট গঠিত হয়, এখানে পিতা আর মাতার বৈশিষ্ট্য উভয়ই লক্ষ্য করা যায়, ঠিক আছে। দেন হচ্ছে সবচেয়ে আসলে এখানে আমাদের কি বলবো বলো তো, এখানে ওই ভোগে চোগে জিনিসই লিখছে, ঠিক আছে, যে পুংও স্ত্রী মাতৃকোষ মিওসিসের প্রক্রিয়া বিভাজিত হয়, ঠিক আছে। দেন শুক্রাণু এবং স্ত্রী গ্যামেট ডিম্বাণু তৈরি করে, এই দুটার মাধ্যমে আমাদের কি তৈরি হবে, জাইগোট তৈরি হবে, তাই না। তারপর এগুলো এগুলো জাস্ট একবার রিডিং করবা, রিডিং করে তুমি নিজের মতো বানিয়ে লিখবা, ঠিক আছে। তুমি অনেক বড় হইছো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মুখস্থ করার জিনিস না, জাস্ট বুঝে বুঝে বানিয়ে লিখবা, ঠিক আছে। তারপর এখানে কি হবে, অ্যাকচুয়ালি যেটা মেইন জিনিস সেটা হচ্ছে এখানে আমাদের ক্রসিং ওভার ঘটবে, ঠিক আছে। এটা তো আমরা জানি মিওসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপপর্যায়ে, ঠিক আছে, আমাদের ক্রসিং ওভার ঘটে। সো দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকেই বলা হয় হচ্ছে ক্রসিং ওভার। সো ক্রসিং ওভার হওয়ার ফলে কি হবে, ওই যে আমাদের হচ্ছে এক বৈশিষ্ট্যগুলো মিক্সড হবে, তাই না। পিতার বৈশিষ্ট্য মাতার মধ্যে পিতা মাতার বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে মিক্সড হবে, ঠিক আছে। ফলে কি হবে, আমাদের এখানে বৈচিত্র্য সৃষ্টি হবে, ফলে হচ্ছে পিতা মাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে আমাদের প্রবেশ করবে, ঠিক আছে। এটা জাস্ট তোমাদেরকে কী করা লাগবে, একটু বানিয়ে লেখা লাগবে, ঠিক আছে। এই যে জিনের বিনিময়ের ফলে, ক্রসিং ওভারের ফলে কি হয়, জিনের বিনিময় হয়, জিনের বিনিময়ের ফলে পিতামাতা থেকে চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়, ফলে নতুন বংশধর সৃষ্টি হয়, ঠিক আছে। এভাবে 700 কোটি মানুষই একই প্রজাতি হয়েও একজন অন্যজন থেকে ভিন্নতর, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো জাস্ট তোমাকে একটু পড়ে ফেলতে হবে। আচ্ছা, তারপর আমরা 2 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন, হ্যাঁ এখানে আমাদের প্রথম বলছে সিনঅ্যাপসিস কি। সো সিনঅ্যাপসিস কি, এটা তো আমরা জানি, যে প্রক্রিয়া বাইভ্যালেন্স সৃষ্টি হয় সেটাই সিনঅ্যাপসিস, তাই না। দুটি হোমোলোগাস ক্রোমোজোম যে জোর বাঁধার প্রক্রিয়া বা জোর বাঁধাকেই কিন্তু বলা হয় বাইভ্যালেন্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে সিনঅ্যাপসিস। এটা কিন্তু সরাসরি তোমার বইয়ের ভিতরে আছে, এবং তোমাদের কিন্তু বইয়ের ভিতরে আমি এটা ক লিখে দিছিলাম, ঠিক আছে। ক মানে কি বলো তো, ক মানে হচ্ছে তোমার এখানে এটা হচ্ছে তোমার ইতে আসছিল আর কি, ঠিক আছে। তোমার হচ্ছে বোর্ড কোশ্চেনে 1 মার্কে আসছিল। সো তোমার বইয়ের ভিতরেও কিন্তু আমি ডেফিনেশনগুলোও দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো তুমি যেখানেই ক্লাসগুলো দেখবা সেখানে কিন্তু এরকম লাইন টু লাইন বলে দেয় না, ঠিক আছে, কোন লাইনটা থেকে তোমার, হ্যাঁ আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে সিনঅ্যাপসিস যদি আমি বের করে দিই, ঠিক আছে, এই যে তোমাদেরকে এই পিডিএফটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে তোমাদের মেসেঞ্জারেও দিছি, হ্যাঁ। সো এখানে কিন্তু আমরা সিনঅ্যাপসিস দেখতে পাবো, এই যে সিনঅ্যাপসিস দেখছো, এই যে সিনঅ্যাপসিস, হ্যাঁ এই যে আমাদের সিনঅ্যাপসিস, এই যে দেখছো সিনঅ্যাপসিস, এই যে সিনঅ্যাপসিস, ঠিক আছে। সো আমি যদি একটু কালার দিয়ে মুছে দিই, এই যে সিনঅ্যাপসিস, ওকে। সিনঅ্যাপসিসের এখানে আমাদের ক লেখা আছে, এই যে দেখছো এখানে কিন্তু আমাদের ক লেখা আছে তোমার, কিন্তু এটা আগে পিডিএফের মধ্যে ক লেখা ছিল। সো তুমি যেখানেই ক্লাস করো, তুমি অনেক জায়গায় ইউটিউবে ফ্রি ক্লাস করতে পারো, অথবা যেখানেই দেখবা এইখানে কিন্তু তোমার এরকম লাইন টু লাইন দাগিয়ে দেয় না, ঠিক আছে, যে কোন লাইনটা থেকে তোমার ক মার্কে কোশ্চেন আসে, কোন লাইনটা থেকে তোমার খ মার্কে কোশ্চেন আসে, হ্যাঁ কোনটা থেকে তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এভাবে কিন্তু দাগিয়ে দেয় না। সো এভাবে যদি তুমি যখন দাগাবা তখন জাস্ট বইটা রিভিশন দিলেই কিন্তু তোমার একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ধরো তুমি জানো যে সিনঅ্যাপসিস তোমার কমার্কে আসে, সো সিনঅ্যাপসিসটাই তুমি ভালো করে পড়বা, তাই না। এখন কিন্তু তোমার বইয়ে অনেক অনেক ডেফিনেশন আছে, সবগুলোই যদি তুমি মুখস্থ করতে যাও বা মনে রাখতে চাও সেটা কিন্তু কখনোই পসিবল না, ঠিক আছে। সো এইভাবে পড়লে কিন্তু তোমার আর কোনো ধরনের প্রবলেম থাকবে না, ওকে। এরপরে আমরা চলে আসবো আবার এইখানে। আচ্ছা, তারপরে ইন্টারকাইনেসিস বলতে কী বুঝো, ঠিক আছে, ইন্টারকাইনেসিস বলতে কী বুঝো। সো আমরা জানি ইন্টারকাইনেসিস মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের প্রথম মেয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্কালীন বা মধ্যবর্তী সময়কেই বলা হয় হচ্ছে ইন্টারকাইনেসিস। এটাও কিন্তু আমি তোমাদেরকে বইয়ের ভিতরে দাগাই দিছি, নাম্বার লিখায় দেখবা। তোমরা যদি একটু ওইটাকে গুরুত্ব দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের এই সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাকে যদি ইন্টারকাইনেসিসটা দেখাই, দেখো এই যে ইন্টারকাইনেসিস দেখছো, এই যে বড় করে খ লেখা আছে, এই যে বড় করে খ লেখা আছে, তার মানে কি ইন্টারকাইনেসিসটা তোমার বোর্ড কোশ্চেনে আসছে, ঠিক আছে। সো দেখছো তোমার কিন্তু বইয়ের ভিতরে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা কিন্তু দাগিয়ে দিই যে তোমার কোন লাইনটা থেকে কোন ধরনের কোশ্চেন আসতে পারে, ওকে। আচ্ছা, তারপরে উদ্দীপকে উল্লেখিত, আচ্ছা গ নাম্বার কোশ্চেন, উদ্দীপকে উল্লেখিত চিত্র 1 এর যে ধাপে মেটাকাইনেসিস ঘটে তার চিত্রসহ বর্ণনা দাও। এখন আমরা দেখি চিত্র 1 কোন ধরনের বিভাজন আর চিত্র 2 কোন ধরনের বিভাজন, ঠিক আছে। চিত্র 1 কোন ধরনের বিভাজন আর চিত্র 2 কোন ধরনের বিভাজন, ঠিক আছে। সো আমরা দেখি চিত্র 1 হচ্ছে আমাদের, দেখো 16 মানে কি এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা সমান, তার মানে কি এটা আমাদের মাইটোসিস, একদম সহজ, এটা হচ্ছে আমাদের মাইটোসিস, ঠিক আছে, এটা হচ্ছে মাইটোসিস। আর চিত্র 2 দেখো এখানে কি হয়েছে, 16 থেকে 8 হয়ে গেছে, 8 থেকে আবার 8ই আছে, মানে কি 1টা থেকে 4টা অপত্যকোষ সৃষ্টি হয়েছে এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, মানে কি, মানে হচ্ছে এটা আমাদের মিওসিস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন। অর্থাৎ আমাদের চিত্র 1 মাইটোসিস কোষ বিভাজন আর চিত্র 2 হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন, ঠিক আছে। আচ্ছা, সো এখানে তোমাকে বলছে যে
উদ্দীপকে উল্লিখিত চিত্র 1-এর যে ধাপে মেটাকাইনেসিস ঘটে, সো চিত্র 1 কি মাইটোসিস, মাইটোসিসের কোন ধাপে মেটাকাইনেসিস ঘটবে বলো তো? মাইটোসিসের আমাদের হচ্ছে মেটাফেজ ধাপে মেটাকাইনেসিস ঘটবে, তাই না? এই দেখো চিত্র 1-এর কোষ বিভাজনের প্রক্রিয়াটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, এবং এখানে মেটাকাইনেসিস ঘটবে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে, ঠিক আছে? এই যে মেটাফেজ পর্যায়ে মেটাকাইনেসিস ঘটবে, এবং তোমার পরীক্ষার তোমার কিন্তু আমি বলছিলাম যে মেটাফেজ পর্যায়টা আমাদের হচ্ছে সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? আচ্ছা, সো মেটাফেজ পর্যায়ে কী কী হয় সেটা তো তোমরা সবাই জানো, সবাই মেটাফেজ জাস্ট এই চিত্রটা আঁকবা, তারপর হচ্ছে জাস্ট নিচে এই যে 1 2 3 4 এভাবে কতগুলো পয়েন্ট লিখবা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে আমি ক্লাসে পড়াইছি। তারপর বলছে যে উদ্দীপকের চিত্র 1 এবং চিত্র 2-এর প্রক্রিয়াটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। হ্যাঁ, সো আবার সেই একই জিনিস দিছে, চিত্র 1 কি মাইটোসিস আর চিত্র 2 হচ্ছে আমাদের মিওসিস। সো মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কোষ বিভাজনের পার্থক্য, ঠিক আছে? এটা আমরা একটু আগে পড়ছি, তাই না? আচ্ছা, আমাদের আর পড়ার দরকার নেই। তারপর বলছে যশোর বোর্ড আমাদের হচ্ছে 3 নম্বর কোশ্চেন আমরা আসি, ঠিক আছে? ক্রসিং ওভার কি? সো এটাও আমরা 1 নম্বর কোশ্চেনে কিন্তু দাগাই দিয়েছিলাম, ঠিক আছে? এই যে মিওসিস কোষ বিভাজনে তোমরা সবাই জানো যে ক্রসিং ওভার কি, সংজ্ঞাটাও কিন্তু আমাদের বইয়ের ভিতর দাগানো আছে, দেখবা? এই যে ক্রসিং ওভার কি, ঠিক আছে? এই যে দেখছো ক্রসিং ওভার, এখানে কিন্তু আমি বড় করে ক লিখে দিছি, দেখছো এই যে ক, ঠিক আছে? সো দেখছো প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমরা তোমাদেরকে দাগিয়ে দিই। ওকে, ক্রসিং ওভার কি? তারপর বলছে যে সিন্যাপসিস বলতে কি বুঝো, ঠিক আছে? সিন্যাপসিস বলতে কি বুঝো? সো এটাও কিন্তু আমরা একটু আগেই পড়ে আসছি, সিন্যাপসিস বলতে কি বুঝি, ঠিক আছে? এই যে আগের কোশ্চেনটাও কিন্তু সেম ছিল। আচ্ছা, তারপর বলছে যে গ নম্বরে উদ্দীপকের পি উপধাপটির চিহ্নিত চিত্রসহ বৈশিষ্ট্য উল্লেখ করো, ঠিক আছে? পি উপধাপটির চিহ্নিত, এই যে আমাদের পি উপধাপ কোনটা দেখি, এই যে এটা হচ্ছে আমাদের পি উপধাপ, ঠিক আছে? এই যে পি উপধাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো। না, এটা হচ্ছে P1, সরি, এটা তো আমাদের P1, ঠিক আছে? এই যে পি উপধাপ হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের পি উপধাপ। সো এখন যদি আমরা এটাকে একটু ডিকোড করার চেষ্টা করি, বা হচ্ছে এখানে আসলে কি বলছে সেটা বোঝার চেষ্টা করি, দেখো 2n থেকে আমাদের কি হয়ে গেছে বলো তো? M1 হয়ে গেছে, হ্যাঁ? 2n থেকে হচ্ছে আমাদের M1 হয়ে গেছে। তারপর এখানে কয়টা M1 মানে কি? তাহলে আমাদের হচ্ছে এটা মিওসিস 1, ঠিক আছে? M1 মানে কি? মিওসিস 1। মিওসিস 1-এর কয়টা পর্যায়ে আছে আমরা জানি? প্রোফেজ 1, তারপরে হচ্ছে মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। তাহলে প্রোফেজ 1-এর আবার 5টা ধাপ আছে আমরা জানি। এল দিয়ে বুঝাইছে হচ্ছে আমাদের ল্যাপটোটিন, জেড দিয়া জাইগোটিন, পি দিয়া প্যাকাইটিন, ডিআই দিয়া হচ্ছে ডিপ্লোটিন, আর ডায়া দিয়া হচ্ছে ডায়াকেনাইসিস। তাহলে পিকে আমরা ডিকোড করে ফেললাম, এটা হচ্ছে আমাদের প্যাকাইটিন উপপর্যায়, ঠিক আছে? এভাবেই কিন্তু তোমাকে বের করা লাগবে। ওকে, সো পি উপধাপটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাহলে কি প্যাকাইটিন উপপর্যায়ে আমি বলছিলাম, ঠিক আছে? তোমাদের প্যাকাইটিন উপপর্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা 7 স্টার টপিক, ঠিক আছে? এই যে প্যাকাইটিন উপপর্যায়, এই যে প্যাকাইটিন উপপর্যায়, ঠিক আছে? প্যাকাইটিন উপপর্যায়ে এটা কিন্তু আমি তোমাদের ক্লাসে বলে দিয়েছিলাম, যে সিকিউ লিখা আছে, দেখছো পাশে বড় করে সিকিউ লিখা আছে, এটা কিন্তু তোমাদের সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা জাস্ট প্যাকাইটিন উপপর্যায়ের হচ্ছে চিত্র আঁকবা, তারপর হচ্ছে বর্ণনা লিখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসবো উদ্দীপকের, আচ্ছা উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। ওকে, সো এখানে আমাদের বলছে উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করতে। সো এখন আমরা দেখি যে উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি কী, ঠিক আছে? উদ্দীপকের কোষ বিভাজনটা কী কোষ বিভাজন আমরা জানি, এটা হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন, ঠিক আছে? মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব আমাদের বিশ্লেষণ করতে বলছে। সো এটাও কিন্তু আমরা বই থেকে পড়ছি, তাই না? মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। ওকে, সো এটাও কিন্তু আমাদের বইয়েই ছিল। দেখো আমরা যদি একটু উপরে আসি, এই যে আমাদের মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব দেখো, এই যে, ঠিক আছে? এই যে আমি কিন্তু এখানেও বড় করে সিকিউ লিখে দিচ্ছি, ঠিক আছে? এই যে বড় করে আমি সিকিউ লিখে দিচ্ছি মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। জাস্ট এখানের পয়েন্টগুলোই আমরা এখানে লিখবো, জনন কোষ সৃষ্টি, ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি, সক্রিয়তা বজায় রাখা, বৈচিত্র্য সৃষ্টি, ঠিক আছে? এই ধরনের পয়েন্টগুলাই আমরা জাস্ট লিখবো এখানে, আর হচ্ছে জাস্ট 2-1 লাইন করে আমরা বর্ণনা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু তোমরা পারবা। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা কি বলছে পরের কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেন, অ্যামাইটোসিস কি, ঠিক আছে? সো অ্যামাইটোসিস কি এটা তো আমরা সবাই জানি, তাই না? যে হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, এটা কিন্তু বইয়ে আছে, তাই না? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকেই আমরা বলবো হচ্ছে অ্যামাইটোসিস। ওকে, সো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিন্তু তোমাদের সবারই হচ্ছে বইয়ের ভিতরেই দেওয়া আছে। ওকে, সো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিন্তু আমরা ওইখান থেকেই পড়ে নেব, এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনেও কিন্তু তোমার আমি কমার্ক লিখে দিছিলাম, ঠিক আছে? বইয়ের পিডিএফের মধ্যে গিয়ে খেয়াল করবা। সো সেখানেও কিন্তু আমরা তাহলে বইয়ের ভিতর থেকে এটা পড়বো। তারপর বলছে অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কি বোঝায়, ঠিক আছে? এখন আমরা জানি অনিয়ন্ত্রিত মাইটোসিসের একটা প্যারা আছে, হ্যাঁ? আমাদের হচ্ছে এখান থেকে আমরা এই জিনিসটা লিখবো, ঠিক আছে? অনিয়ন্ত্রিত মাইটোসিস, দেখো এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, দেখছো এখানে কিন্তু আমাদের খ লেখা আছে। ওকে, এই যে খ লেখা আছে অনিয়ন্ত্রিত মাইটোসিস।
ওকে, সো অনিয়ন্ত্রিত মাইটোসিস এখানে কিন্তু আমাদের খ লেখা আছে। সো আমরা কিন্তু এখান থেকেই মানে জাস্ট এই প্যারাটা একবার রিডিং করে আমি নিজের মতো করে লিখে দেবো কী বলে না বলে, ঠিক আছে? এখানে কিন্তু অতটা আমাদের হচ্ছে মানে ভয়ের কিছু নাই, তাই না? আচ্ছা, এরপরে গ নাম্বারে কোশ্চেন করছে কি দেখো, গ নাম্বারে আমাদের কোশ্চেন করছে যে উদ্দীপকে শিক্ষকের দেখানো উপধাপের চিহ্নিত চিত্র আঁকো। সো শিক্ষকের দেখানো উপধাপ কোনটা আমরা একটু দেখি, যে জীববিজ্ঞানে ক্লাসে শিক্ষক কোষ বিভাজনে একটি উপধাপের মডেল দেখালেন যেখানে প্রতিটি বাইভ্যালেন্ট 4টি ক্রোমাটিড থাকে এবং ক্রসিং ওভার শুরু হয়। সো আমরা জানি ক্রসিং ওভার শুরু হয় হচ্ছে আমাদের প্যাকাইটিন উপপর্যায়ে, এই যে 4টা ক্রোমাটিড থাকে, ক্রসিং ওভার শুরু হয় কোন উপপর্যায়ে? প্যাকাইটিন উপপর্যায়ে, ঠিক আছে? সো আমরা জানি প্যাকাইটিন উপপর্যায়ে আমরা একটু আগে পড়ে আসছি, দেখো আমাদের হচ্ছে এটা প্যাকাইটিন উপপর্যায়, এটারই আমাদের শুধু জাস্ট চিত্রটা আঁকতে বলছে। চিত্রটা আঁকতে বললে আমরা জাস্ট চিত্রটা আঁকবো, দেখছো চিত্রটা আঁকলেই কিন্তু তুমি এখানে 3 মার্ক পেয়ে যাবা। ওকে, এবং এখানে দেখো আমাদেরকে কিন্তু সাদা কালো মার্ক করা লাগবে, ঠিক আছে? যে সাদা ক্রোমোজোম কালো ক্রোমোজোম তুমি জাস্ট পেন্সিল দিয়ে স্কেচ করবা, ঠিক আছে? কালো ক্রোমোজোমটা জাস্ট পেন্সিল দিয়ে একটু রং করে দেবা, স্কেচ করবা, ঠিক আছে? এভাবে কিন্তু আমাদের সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড আলাদা করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 4 নাম্বারটাও হয়ে গেল। এখন আমরা 5 নাম্বারে আসবো। 5 নাম্বার, হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2022, 5 নাম্বার। ওকে, সো 5 নাম্বারে আমাদের কি বলছে দেখো, যে কোষ বিভাজনের কোনো এক দশায় আমরা আগে শুরু করি ক নাম্বার দিয়ে। ক্রসিং ওভার সম্পর্কে কোন বিজ্ঞানী প্রথম ধারণা দেন? আমরা জানি থমাস হান্ট মর্গান, এটা কিন্তু আমরা মেডিকেলেও অথবা হচ্ছে ভার্সিটির কোশ্চেনেও দেখে আসছে, তাই না? ইন্টারকাইনেসিস বলতে কি বোঝো? আবার সেই একই কোশ্চেন পারবো। হ্যাঁ, তারপর বলছে উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, ঠিক আছে, তা চিত্রসহ বর্ণনা করো। ওকে, সো ক্রোমোজোমীয় নৃত্য কোন দশায় দেখা যায় বলো তো? মাইটোসিসের আমাদের হচ্ছে দেখো এখানে বলছে কি, যে কোষ বিভাজনের কোনো এক দশায় প্রতিটি ক্রোমোজোম আকর্ষণ তন্ত্রের সাথে যুক্ত হয়ে ক্রোমোজোমীয় নৃত্য প্রদর্শন করে মাইটোসিসের কোনো এক পর্যায়ে, তাই না? সো হচ্ছে এটা কী হবে বলো তো? আমাদের প্রো মেটাফেজ হবে, তাই না? ক্রোমোজোমীয় নৃত্য আমি যদি তোমাদেরকে বইটা একটু দেখিয়ে আনি, প্রো মেটাফেজ, ঠিক আছে? সো দেখো এই যে প্রো মেটাফেজ, ঠিক আছে? আমরা প্রো মেটাফেজে চলে আসছি। এখানে আমাদের কি হয় বলো তো? এই যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, দেখছো? এখানে কিন্তু আমাদের ক্রোমোজোমীয় নৃত্য দেখা যাবে। তাহলে প্রো মেটাফেজ আমাদের কিন্তু এভাবে বলে দিবে, হ্যাঁ, যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন ধাপে? প্রো মেটাফেজ। তাহলে এখানে আমরা প্রো মেটাফেজের বর্ণনা দেবো, দেখছো? এখানে কিন্তু তোমাদের পাশে সিকিউ লেখা আছে। সো তুমি জাস্ট এই পিডিএফের যে দাগানো, যেভাবে দাগানো সেটা ফলো করলেই কিন্তু অনেক সুন্দরভাবেই তুমি আনসার করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে উদ্দীপকে উল্লেখিত যে দ্বিতীয় ধরনের কোষ বিভাজনের কথা বলা হয়েছে তা হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত যে দ্বিতীয় ধরনের কোষ বিভাজনের কথা বলা হয়েছে তা জীবদেহের বৈচিত্র্যতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে? দ্বিতীয়তে, হ্যাঁ, দ্বিতীয় কোষ বিভাজনে কোনটা বলা হয়েছে আমরা দেখি। আবার আরেক ধরনের কোষ বিভাজন সময় প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিড বিভিন্ন স্থানে এক্স আকৃতির অক্ষরের ন্যায় যুক্ত হয়, ঠিক আছে? এখন বলছে ঘ নাম্বারে, উদ্দীপকে উল্লেখিত যে দ্বিতীয় ধরনের কোষ বিভাজনের কথা বলা হয়েছে তা জীবদেহের বৈচিত্র্যতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে কি মিওসিস কোষ বিভাজন, তাই না? মিওসিস কোষ বিভাজনেই তো হচ্ছে আমাদের ওই যে কায়াজমা বা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে আমাদের কায়াজমা তৈরি হয়, ঠিক আছে? যেখানে আমাদের বলা আছে উদ্দীপকের উল্লেখিত এই যে ঘ নাম্বার, ঠিক আছে? কোষ বিভাজনটি হলো মিওসিস কোষ বিভাজন। এখন আমরা জানি মিওসিস কোষ বিভাজনের ফলে হচ্ছে আমাদের নতুন নতুন বৈচিত্র্য আসে, তাই না? মিওসিসের যে গুরুত্ব ও তাৎপর্য ছিল সেখান থেকে আমরা জাস্ট এটা কিছুটা বর্ণনা করে দেবো, তাই না? আবার সেই একই কথা, ওই যে ক্রসিং ওভার হবে এখানে, হ্যাঁ, এই যে বৈশিষ্ট্য ও চরিত্রগত পার্থক্য দেখা যায়। এখানে হচ্ছে আমাদের 700 কোটি দুটি জীব কখনো হুবহু একই রকম হয় না, হ্যাঁ, আমাদের হচ্ছে জননকোষ সৃষ্টিকালে ক্রসিং ওভারের কারণে মাতা পিতার ক্রোমোজোমের মধ্যে কিছুটা পরিবর্তন ঘটে, ঠিক আছে? এখানে মেইন ফ্যাক্টরটাই হচ্ছে আমাদের এই ক্রসিং ওভার, এই জিনিসগুলো আমরা লিখবো, ঠিক আছে? এবং মিওসিসের যে গুরুত্ব ও তাৎপর্য ছিল জাস্ট সেখান থেকে আমরা কিছু কিছু লাইন এখানে অ্যাড করে আমরা এটা ব্যাখ্যামূলকভাবে লিখে দেবো, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। এখন আমরা সবাই জানি মিওসিসে কীভাবে হচ্ছে আমাদের বৈচিত্র্য আসে, ঠিক আছে? আচ্ছা, তারপরের কোশ্চেন এখানে আমাদেরকে বলছে যে 6 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? 6 নাম্বার কোশ্চেনে আমাদের জিজ্ঞাসা করছে যে ক্রসিং ওভার কি, ঠিক আছে? ক্রসিং ওভার কি, হ্যাঁ। সো আমরা তো এটা পড়ে ফেলছি যে ক্রসিং ওভার কি, আমাদের আলাদাভাবে পড়ার দরকার নাই। জেনেটিক, আচ্ছা, এই যে আমাদের জেনেটিক কোড বলতে কি বুঝো? সো জেনেটিক কোড বলতে কি বুঝো, এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, এবং এই মানে এই টপিকটা কিন্তু তোমাদের এখনও বাকি আছে, সেটা আমরা পড়িয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই যে গ ঘ নাম্বার এই চিত্র দিয়ে যে দিছে, এই চিত্রটা তুমি এখন বুঝবা না, এটা হচ্ছে তোমার একটু পরে বুঝবা যখন আমরা তোমার উদ্ভিদ শরীরতত্ত্ব চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? সো এখন এই চ্যাপ্টার মানে এই সিকিউটা আমাদের দরকার নাই। তোমাদের হচ্ছে কলেজে যেই পরীক্ষা হবে প্রথম সাময়িক বা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু আমাদের এই ধরনের সিকিউ থাকবে না, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের দুইটা চ্যাপ্টার মিক্সড করে আসছে, ঠিক আছে? সো এই সিকিউটা তুমি চাইলে এখন স্কিপ করতে পারো। আচ্ছা,
তারপর আমরা পড়বো দেখো 7 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, বরিশাল বোর্ড 2022। ওকে, সাইটোকাইনেসিস বলতে কি বুঝো? সাইটোকাইনেসিস বলতে আমরা কি বুঝি? সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? সাইটোপ্লাজমের বিভাজনকেই বলা হয় হচ্ছে সাইটোকাইনেসিস। তারপর বলছে কোষ চক্র বলতে কি বোঝায়? সো কোষ চক্র বলতে কি বোঝায় এটাও তোমরা জানো, হ্যাঁ, যে হচ্ছে এই টপিকটাও কিন্তু আমরা বই থেকেই পড়ে আসছে। সো তোমরা এটাও পারবা, কোষ চক্র বলতে কি বোঝো। তারপর বলছে উদ্দীপকের নির্দেশিত এক্স এর চিহ্নিত চিত্র অঙ্কন করো, ঠিক আছে, এক্স এর চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলছে। ওকে, সো এখানে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে জোড়া সৃষ্টি করে, ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে আমাদের জোড়া সৃষ্টি করে। ওকে, সো হোমোলোগাস ক্রোমোজোম কোন ধাপে জোড়া সৃষ্টি করে বলো তো? আমাদের হচ্ছে জাইগোটিন উপপর্যায়ে, তাই না? এখানেও একই কথা বলবে, ঠিক আছে, এই যে এক্স উপপর্যায়ে কোষ বিভাজনের প্রোফেজ 1-এর জাইগোটিন উপপর্যায়, ঠিক আছে, জাইগোটিন উপপর্যায়ে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম তৈরি হয়, ঠিক আছে, জাইগোটিন উপপর্যায়। সো জাইগোটিন উপপর্যায়ের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে? তাহলে কি আঁকতে বলছে? জাস্ট চিহ্নিত চিত্র আঁকতে বলছে, ঠিক আছে, এই যে চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে জাস্ট আমরা যদি চিত্রটা এঁকে দিই তাহলেই কিন্তু আমাদের এখানে 3-এ 3 মার্ক আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এরপরে উদ্দীপকে নির্দেশিত ওয়াই এ সংঘটিত প্রক্রিয়াটি জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি করে, ঠিক আছে। সো উদ্দীপকে নির্দেশিত ওয়াই এ সংঘটিত প্রক্রিয়াটি জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি করে, ঠিক আছে। সো ওয়াই এ কী হয় দেখি, নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হয়। অংশের বিনিময় হওয়াকে কী বলা হয় বলো তো? ক্রসিং ওভার। সো আমরা জানি যে জীবজগতে যে বৈচিত্র্য সৃষ্টি হয় তার মেইন কারণে হচ্ছে ক্রসিং ওভার, ঠিক আছে। সো সেই কথাগুলোই আমরা লিখে দেবো, ক্রসিং ওভারের গুরুত্ব ও তাৎপর্য যেটা আমরা পড়ছিলাম, ঠিক আছে, ক্রসিং ওভারের গুরুত্ব ও তাৎপর্য যেটা আমরা পড়ছিলাম সেখান থেকেই আমরা এখানে কিছু কিছু লিখে দেবো, ঠিক আছে। আমরা যদি আবার এখানে ফিরে যাই, ক্রসিং ওভারের গুরুত্ব ও তাৎপর্যে, এই যে ক্রসিং ওভারের গুরুত্ব ও তাৎপর্য দেখছো, এখানে কিন্তু আমরা সিকিউ লিখছি। এটাই বলছি হচ্ছে বৈচিত্র্য আনয়নে ক্রসিং ওভারের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো। সো আমরা জানি এটা তো জিনগত পরিবর্তন করে, মানে বৈচিত্র্য আছে, বৈশিষ্ট্যগত পরিবর্তন করে, নতুন প্রজাতি সৃষ্টি করে, নতুন প্রকরণ সৃষ্টি করে, ঠিক আছে। তারপর এটা কি করে? বংশগতিতে পরিবর্তন আনে। সো এই লাইনগুলাই হচ্ছে আমরা একটু লিখে দেবো, ঠিক আছে, তাহলেই হচ্ছে আমাদের মোটামুটি এই সিকিউ মানে এই মানে প্রশ্নটার আনসার করা হয়ে যাবে। ওকে, এরপরে কি বলছে দেখি, তাহলে কিন্তু এটাও আমাদের শেষ, এই যে ঘ নাম্বারটা, ঠিক আছে। তারপর আমরা এই 8 নাম্বার কোশ্চেনে আসি। ওকে, সো এইখানে আমাদের জিজ্ঞাসা করছে ক্রোমোজোম কি, হ্যাঁ, ক্রোমোজোম কি এটা জিজ্ঞাসা করছে। সো আমরা সবাই জানি যে ক্রোমোজোম হচ্ছে কি, এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারের টপিক, ঠিক আছে। সো ফার্স্ট চ্যাপ্টারে এটা কিন্তু আমরা পড়ে আসছি যে ক্রোমোজোম কি। তারপর সমীকরণিক বিভাজন বলতে কি বোঝায়? আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, তাই না? এই যে মাইটোসিস কোষ বিভাজনকে, সো এটা তোমরা সবাই পারবা যে হচ্ছে সমীকরণিক বিভাজন বলতে কি বোঝায়, মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। তারপর বলছে উদ্দীপকের চিত্র পি তে প্রদর্শিত ধাপটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এই যে চিত্র পি, সো চিত্র পি কার মতো দেখাইতেছে বলো তো? চিত্র পি আমরা একটা জিনিসই দেখে চিনবো, যখনই আমরা দেখবো কোনো চিত্র এরকম ডায়মন্ড শেপ, ঠিক আছে, কোনো চিত্র এরকম ডায়মন্ড শেপ, তখনই আমরা বুঝবো। এবং আমাদের হচ্ছে যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো একদম বিষুবীয় অঞ্চল বরাবর থাকবে, ঠিক আছে, দেখছো একদম বিষুবীয় অঞ্চল বরাবর। তাহলে বিষুবীয় অঞ্চল বরাবর আছে, ডায়মন্ড শেপ আছে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে আমাদের মেটাফেজ ধাপ, তাই না? সেই আবার ঘুরে ফেলে সেই মেটাফেজ ধাপটা আসলে। ওকে, সো মেটাফেজ ধাপের বৈশিষ্ট্য আমাদের বিশ্লেষণ করতে বলছে। তাহলে এখানে আমরা কীভাবে লিখবো? আমরা ফার্স্টে মেটাফেজ ধাপের চিত্র অঙ্কন করব, দেন হচ্ছে আমরা কি করব? মেটাফেজ ধাপটার বর্ণনা লিখব। তারপর বলছে দেখো যে উদ্দীপকে প্রদর্শিত চিত্র কিউ যে কোষ বিভাজনের ধাপ তার গুরুত্ব বিশ্লেষণ করো। চিত্র কিউ, উদ্দীপকে প্রদর্শিত চিত্র কিউ যে কোষ বিভাজনের ধাপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি এটা হচ্ছে মিওসিস হবে, ঠিক আছে। কেন মিওসিস হবে দেখো, এখানে কিন্তু আমাদের এটা বলা আছে, হ্যাঁ, আমরা যদি একটু নিচে আসি, দেখো উদ্দীপকে চিত্র কিউ দ্বারা মিওসিস কোষ বিভাজনকে বোঝানো হয়েছে, ঠিক আছে, মিওসিস কোষ বিভাজন। সো আমরা জানি যে এই যে আমাদের মিওসিস কোষ বিভাজনেই কিন্তু হচ্ছে আমাদের মানে এই টাইপের থাকবে, ঠিক আছে, এটা কিন্তু আমরা মিওসিস কোষ বিভাজনে দেখে আসছি। ওকে, সো জাহির সে বাথে যে হচ্ছে আমাদের যদি চিত্র পি মাইটোসিস হয় তাহলে চিত্র কিউ মিওসিস হবে। এগুলো কিন্তু আমাদের ট্রিক বোঝার, ঠিক আছে, যে হচ্ছে একটা মানে একটা কোয়েশ্চেন থেকে যদি মাইটোসিস আসে তাহলে আরেকটা হচ্ছে আমাদের মিওসিস আসবে, ঠিক আছে। তাহলে চিত্র কিউ হচ্ছে আমাদের মিওসিসের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে, মিওসিসের গুরুত্ব, ঠিক আছে। সো মিওসিসের গুরুত্ব তো আমরা পড়ে আসছে, তাই না, যে মিওসিসের গুরুত্ব ও তাৎপর্যে আমাদের যেই পয়েন্টগুলো দেওয়া আছে, মিওসিসের গুরুত্ব ও তাৎপর্য বইয়ের ভিতরে যে পয়েন্টগুলো দেওয়া আছে আমরা সেখান থেকে এটা আনসার করব, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি মিওসিসের গুরুত্ব ও তাৎপর্য। আচ্ছা, যে আমরা যে হচ্ছে ওই যে চিত্রটা দেখাইছিলাম না, এই যে মেটাফেজ 1-এর এই চিত্র, ঠিক আছে, মেটাফেজ 1 এটা কোষের চিত্র, এটা হচ্ছে আমাদের মিওসিসের চিত্র, তাই না, মিওসিসের ভিতরে। এই দেখো মেটাফেজ 1 মানেই হচ্ছে আমাদের মিওসিস।
এই চিত্রটাই কিন্তু হচ্ছে আমরা একটু আগে খেয়াল করছি এখানে, ঠিক আছে? এই যে এই চিত্রটাই কিন্তু আমাদের এখানে দিচ্ছে, বুঝতে পারছো? কনফিউজড হওয়ার দরকার নেই, এই চিত্রটাই কিন্তু আমাদের এখানে দিচ্ছে, ঠিক আছে? এই যে এই চিত্রটা, হ্যাঁ এই যে এই চিত্রটা, তোমাদের কিন্তু চিত্রের দিকেও একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের বইয়ের ভিতরেই আছে, ওকে? এটা কিন্তু আমাদের মিওসিস কোষ বিভাজনের একটা ধাপ, মেটাফেজ 1। আচ্ছা, সো এই মেটাফেজ 1-এর অ্যাকচুয়ালি তোমার এটা বোঝারও দরকার নাই, ঠিক আছে? তোমাকে কিন্তু মেটাফেজ 1-এর বর্ণনাও চাই নাই, এই জন্যই কিন্তু আমি বলছিলাম তোমাদের হাবি ভুগিচুকি জিনিস লাগবে না, তুমি কিন্তু এটা এমনিতেই বুঝতে পারবা, ঠিক আছে? যে হচ্ছে আমাদের এটা কি বলছে, এটা যদি মাইটোসিস হয় তাহলে এটা হচ্ছে আমাদের মিওসিস, এবং তোমাকে কিন্তু এখানে মিওসিসের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে, তোমাকে কিন্তু এখানে মেটাফেজ 1 ধাপ বর্ণনা করতে বলে নাই, তোমাকে এখানে বলছে মিওসিসের গুরুত্ব বিশ্লেষণ করতে, ওকে? তো মিওসিসের গুরুত্ব তুমি তো বিশ্লেষণ করতে পারবাই, ওকে? আচ্ছা, যেটা আমরা প্রথম থেকেই পড়ে আসতেছি। এরপরে আমরা যদি একটু দেখি পরের কোশ্চেন, আচ্ছা এটা কত নাম্বার কোশ্চেন ছিল? 8 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? তাহলে এখন আমরা 9 নাম্বার কোশ্চেনে যাব। এই যে 9 নাম্বার কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড, ঠিক আছে? তো ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন। রাসমূলক বিভাজন বলতে কি বোঝো? মিওসিস। উদ্দীপকের চিত্রে প্রদর্শিত দশাটির পরবর্তী দশার বৈশিষ্ট্য লিখো, ঠিক আছে? এই যে আমাদের দশাটা আছে চিত্র এ, ঠিক আছে? এই চিত্রে প্রদর্শিত দশাটির পরবর্তী দশা বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে? এই যে আমাদের চিত্রে প্রদর্শিত দশা আছে, এর পরবর্তী দশা বিশ্লেষণ করতে বলছে, ওকে? সো তাহলে এই চিত্রটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তা আমরা দেখে আসি একটু বইয়ের ভিতরে, এই জন্য কিন্তু তোমাদের চিত্র অবশ্যই খেয়াল করতে হবে। এটা হচ্ছে আমাদের প্যাকাইটিন চিত্র, দেখো প্যাকাইটিনের সাথে মিল আছে আমাদের, প্যাকাইটিন, ঠিক আছে? এই যে কায়াজমা তৈরি হয়েছে এখানে, ঠিক আছে? এই যে কায়াজমা তৈরি হয়েছে সেম অ্যাজ, দেখো এই যে এই চিত্রটাই দিয়েছে প্যাকাইটিন। তাহলে প্যাকাইটিনের পরের ধাপ কি বলছে? পরবর্তী দশা। পরবর্তী দশা হচ্ছে আমাদের ডিপ্লোটিন। তাহলে এখানে আমরা ডিপ্লোটিনের বৈশিষ্ট্য লিখবো, তাই না? এখানে কিন্তু হচ্ছে আমরা ডিপ্লোটিনের বৈশিষ্ট্য লিখবো, ওকে? দেখাই তোমাদেরকে আমরা, এই যে ডিপ্লোটিন, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা ডিপ্লোটিনের বৈশিষ্ট্য লিখবো, ওকে? আচ্ছা, তারপর ডিপ্লোটিনের বৈশিষ্ট্য কী লিখবো? বইয়ের ভিতরেই তো আছে, ওই যে হচ্ছে আমাদের কী কী ঘটে মনে আছে? আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে তোমাদেরকে পড়াইছিলাম, হ্যাঁ? ডিপ্লোটিনে কী কী ঘটবে? ওই যে আমাদের হচ্ছে পারস্পরিক বিকর্ষণ শুরু হবে, ঠিক আছে? যে বিকর্ষণ শুরু হবে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে লুপের সৃষ্টি হবে, আমাদের হচ্ছে কায়াজমা যেটা আছে পরস্পর থেকে দূরে চলে যাবে, প্রান্তের দিকে চলে যাবে, একে প্রান্তীয়করণ বা টার্মিনাইজেশন বলা হয়। 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি কোণে লুপের সৃষ্টি হবে, এগুলো কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদেরকে বলছে উদ্দীপকে উল্লেখিত দশার জিনগত গুরুত্ব বিশ্লেষণ করো, ঠিক আছে? মানে এটা কি উদ্দীপকে উল্লেখিত দশার জিনগত গুরুত্ব, হ্যাঁ? সো উদ্দীপকে উল্লেখিত দশাটি হচ্ছে ক্রসিং ওভার, যা হচ্ছে আমাদের হ্যাঁ আমার ক্রসিং ওভার, যা মিওসিস কোষ বিভাজনের প্রফেজ 1 উপপর্যায়ে প্যাকাইটিন উপপর্যায়ে ঘটে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আমাদের এখানে কি বলছে? উদ্দীপকে উল্লেখিত দশার জিনগত গুরুত্ব, যখনই তোমাকে জিনগত গুরুত্ব বিশ্লেষণ করতে বলবে, ঠিক আছে? দেখো আমরা জানি প্যাকাইটিন উপপর্যায়ে কী হয়, প্যাকাইটিন উপপর্যায়ে তো আমাদের ক্রসিং ওভার হয়, এই জন্যই আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ক্রসিং ওভার, ঠিক আছে? সো এখানে আমরা কি বলছে যে নিচে জিনগত গুরুত্ব, অ্যাকচুয়ালি ক্রসিং ওভারের গুরুত্ব আমাদের বিশ্লেষণ করে দেবো, ঠিক আছে? আর কিছুই না, হ্যাঁ? উদ্দীপকে উল্লেখিত দশার জিনগত গুরুত্ব, ওকে? সো তোমার যদি এরকম প্যাকাইটিন উপপর্যায়ে চিত্র দিয়ে দেয় এবং তোমাকে যদি বলে যে এখানে গুরুত্ব বিশ্লেষণ করতে বা কিছু, সেটা আমাদের অবভিয়াসলি ক্রসিং ওভার হবে। আমরা জানি প্যাকাইটিন উপপর্যায়ে ক্রসিং ওভার হয়, এবং এখানে দেখো ক্রসিং ওভারের গুরুত্বই লিখছে, ঠিক আছে? সেম ক্রসিং ওভারের যে গুরুত্ব আছে, বংশগতিতে পরিবর্তন হয়, প্রকরণ সৃষ্টি হয়, ঠিক আছে? যে আমাদের কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপাদন করা যায়, ঠিক আছে? সেম ওই বৈশিষ্ট্যগুলাই লিখছে যে ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে গবেষণার ক্ষেত্রে, জেনেটিক ম্যাপিংয়ের ক্ষেত্রে, যে জেনেটিক ম্যাপ, ঠিক আছে? সো সেম আমাদের ক্রসিং ওভারের যে গুরুত্বগুলো আছে সেগুলাই দিচ্ছে, কেন? কারণ আমরা জানি যে প্যাকাইটিন উপপর্যায়ে আমাদের ক্রসিং ওভার হয়, সেই ক্রসিং ওভারের গুরুত্বই আমাদের এখানে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তারপর তোমাকে এখানে যেটা বলছে দেখো, যে এখানে তো আমরা খুব সুন্দরভাবে বুঝতেছি, তাই না? যে কোষ বিভাজন কি, সাইটোকাইনেসিস কি, এগুলো তো আমরা পারবই। তারপর এ চিত্রে নির্দেশিত এম প্রক্রিয়াটির প্রথম ধাপ চিত্রসহ বর্ণনা করো, ঠিক আছে? সো এম কি বলতো? এম হচ্ছে আমাদের মাইটোসিস, দেখছো? প্রথম হচ্ছে এস দশা, G1 দশা, এস দশা, G2 দশা। তারপর কি মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজের প্রথম দশা কোনটা? প্রোফেজ। তাহলে এই যে আমাদের প্রোফেজ পর্যায়টা বর্ণনা করতে বলছে, এই যে প্রোফেজ পর্যায়, ঠিক আছে? খুব সুন্দরভাবে কিন্তু আমরা প্রোফেজ পর্যায়টা বর্ণনা করতে পারবো, এখানে কিন্তু আমরা ধাপগুলো পড়ছি, ঠিক আছে? তারপর বলছে যে উদ্দীপকের আচ্ছা, চিত্র বিয়ে নির্দেশিত প্রক্রিয়ার তাৎপর্য বিশ্লেষণ করো, ঠিক আছে? এই যে চিত্র বিয়ের কোন প্রক্রিয়া বোঝানো হয়েছে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন, 1 থেকে 4টা অপত্য কোষের সৃষ্টি হয়েছে এবং আমাদের 2n থেকে n হয়ে গেছে, মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়া মানেই কিন্তু হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন, ঠিক আছে? আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব ও তাৎপর্য, এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবেই পারবো। আচ্ছা, এই কয়টা সিকিউ সলভ করাই এনাফ, তোমরা 2021-এ চলে আসছি। সো এই কয়টা সিকিউ যদি তুমি সলভ করো তাহলে তোমার আর কোনো সিকিউ সলভ করার কোনো দরকার নেই, ঠিক আছে? সো
তোমাদেরকে আমি সাজেস্ট করবো জাস্ট এই কয়টা সিকিউই তোমরা খুব সুন্দরভাবে সলভ করো, এবং এই কয়টা সিকিউ পড়লেই তোমাদের বোর্ড পরীক্ষায় 100% একটা সিকিউ কমন পড়বে, ঠিক আছে। সো তাহলে আমরা আজকে হচ্ছে এই দুইটা জিনিস সলভ করলাম, মেডিকেলের কোশ্চেন আর হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন এইচএসসি। এখন হচ্ছে এই চ্যাপ্টারের উপর কিন্তু আমাদের এক্সাম হবে, ঠিক আছে। সো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এবং এই চ্যাপ্টারের পিডিএফ এবং হচ্ছে আমাদের হচ্ছে বোর্ড কোশ্চেন এগুলো কিন্তু তোমার মেডিকেলের কোশ্চেন এগুলো হচ্ছে আমরা অনেক তাড়াতাড়ি গ্রুপে দিয়ে দিব।